আজ 24 অক্টোবর সংবাদের শুরুতে দেখে নেব আজকের শিরোনাম। শব্দবাজি রুখতে বাসিন্দাদের লাঠিপেটা, বদলে কোচবিহারের পুলিশ সুপার। আসানসোলে কয়েকশো কোটি টাকার প্রতারণা, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে। এসআইয়ের ঘোষণা, শীঘ্রই দ্রুত ম্যাপিং ম্যাচিং শেষ করতে সিইও নির্দেশ কমিশনের। বেসরকারি নার্সিংহোমের স্টোর রুমে ভয়াবহ আগুন, ব্যাপক আতঙ্ক ছড়ালো শিলিগুড়িতে। মহিলা চিকিৎসকের নিগ্রহের ঘটনায় ক্ষোভ, শুক্রবার 5 ঘন্টার কর্মবিরতি উলুবেড়িয়া মেডিকেল কলেজে। বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার নিয়ে কড়াকড়ি, দেশ জুড়ে কঠোর সিদ্ধান্তের পথে ডিজিসিএ। সেনাবাহিনী পাচ্ছে ৭৯,০০০ কোটি টাকার আধুনিক সরঞ্জাম, অনুমোদন কেন্দ্রে। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। শব্দবাজি কাণ্ডে মারধরের জের, বদলি হলেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। কোচবিহারের নতুন পুলিশ সুপার হলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সন্দীপ কাররা। বৃহস্পতিবার রাজ্য পুলিশের পুলিশ সার্ভিস সেল থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনটা জানানো হয়। যদিও বদলি প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি বিদায় পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তবে রাজনৈতিক মহলের ধারণা, কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানোর অভিযোগে যেভাবে মহিলা আইনজীবী সহ নাবালকদের মারধরের ঘটনা ঘটেছে তার জেরেই বদলি করা হলো জেলা পুলিশ সুপারকে। সোমবার কালীপুজোর রাতে কোচবিহারের রেলগুমটি এলাকায় পুলিশ সুপারের বাংলার পাশাপাশি শব্দবাজি পাঠানো হচ্ছে ও অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। রীতিমতো বাংলা থেকে বেরিয়ে এসে হাফ প্যান্ট গেঞ্জি পরে এক মহিলা আইনজীবী সহ বেশ কয়েকজনকে মারধর করা হয়। ঘটনার প্রতিবাদে পুলিশ সুপারের বদলির দাবিতে মঙ্গলবার রেলগুমটি এলাকায় বাসিন্দারা পথ অবরোধ করলে পুলিশ লাঠচার্জ করে এবং 3 মহিলা সহ 10 জনকে গ্রেপ্তার করে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করে পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের পাল্টা দাবি ছিল ওই এলাকার বাসিন্দাদের তাদের বাড়িতে শব্দবাজি ছুড়ে মারছিলেন। এতে বাড়িতে থাকা পোষ্যরা ভয় পাচ্ছিল, তাই বাসিন্দাদের তাড়িয়ে দেওয়া হয়েছে, মারধর করা হয়নি। এই ঘটনার জেরে বিরোধী সহ বাসিন্দাদের একটা অংশ পুলিশের বিরুদ্ধে সমালোচনায় সরব হলেও অনেকে আবার পুলিশ সুপারের সমর্থনে ব্যর্থ হয়েছেন। এই টানাপোড়েনের মধ্যে বৃহস্পতিবার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের বদলির আদেশ রাজ্য সরকারের পুলিশ সার্ভিস সেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়। অতিরিক্ত সুদ এবং মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা প্রতারণা করার অভিযোগ উঠল আসানসোলের এক যুবকের বিরুদ্ধে। সেই যুবকের নাম তহসিন আহমেদ। তার বাড়ি আসানসোল রেলপাড়ার এলাকায়। তহসিন আহমেদ আসানসোলের রেলপাড়ায় এলাকার তৃণমূল নেতা শাকিল আহমেদের ছেলে। এই শাকিল আহমেদ বাম আমলে সিপিএম এর কাউন্সিলর ছিলেন, পরবর্তীতে তৃণমূলে যোগ দেন। বিষয়টিকে নিয়ে ইতিমধ্যে রাজনীতি শুরু হয়েছে। বিজেপি নেতৃত্ব সরাসরি অভিযোগ করেছে তৃণমূল এই ঘটনায় যুক্ত। রাজ্যের বিরোধী শুভেন্দু অধিকারী টুইট করে বিষয়টি নিয়ে ইডি এবং সেবির হস্তক্ষেপ চেয়েছেন। জানা গেছে আসানসোল উত্তর থানার বাসিন্দা রেলপাড়ের বাসিন্দা তৃণমূলের মাইনরিটি সেলের নেতা ও প্রাক্তন কাউন্সিলর শাকিল আহমেদের ছেলে তহসিন আহমেদ 3 বছর আগে একটি কোম্পানি তৈরি করেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লোভ দেখাতেন তার ওই কোম্পানিতে আমানত করলেও কখনো 1 লক্ষ টাকার বিনিময়ে 15,000 টাকা, কখনো বা 20,000 টাকা করে প্রতি মাসে সুদ দেওয়া হবে। তিনি বোঝাতেন এই টাকা শেয়ার ট্রেডিং এর মাধ্যমে খাটানো হয় এবং তার ফলে এই মুনাফা আসে। বেশ কিছু ক্রেতা বা গ্রাহক তার কাছ থেকে আমানত করে এবং প্রথম মোটা টাকা সুদ পেতে শুরু করে। প্রায় 3 বছর ধরে এই ব্যবসা তিনি করছেন। প্রথম টাকা পেয়ে আমানতকারীদেরও ভরসা বাড়ে এবং তারাও তাদের আমানত তার কাছে বাড়াতে শুরু করে। সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে প্রায় 3,500 আমানতকারী তার কাছে টাকা রেখেছিল এবং সেই পরিমাণ নাকি বিরাট। কেউ 20 লক্ষ, 30 লক্ষ, এমনকি 40 লক্ষ টাকা পর্যন্ত তার কাছে আমানত করেছিল। গত ফেব্রুয়ারি মাস থেকে গন্ডগোলের সূত্রপাত। টাকা দেওয়া বন্ধ করে দেয় তহসিন আহমেদ। এরপর বারে নানান রকমের বাহানা দেওয়া হয় বলে আমানতকারীরা জানিয়েছেন। শেষ পর্যন্ত গত 20 অক্টোবর চূড়ান্ত তারিখ দিয়ে আমানতের টাকা তহসিন আহমেদ ফেরত দিয়ে দেবেন বলে জানিয়েছিলেন, কিন্তু তা তিনি না দিয়ে পালিয়ে যান। আর এরপরেই তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে আমানতকারীরা। ইতিমধ্যেই আমানতকারীরা আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। মৌটুসি দত্ত নামে এক অভিযোগকারী জানিয়েছেন, আমি আমার সোনা বন্ধক দিয়ে বাবার রিটায়ারমেন্টের টাকা দিয়ে বাড়তি সুদের আশায় তহসিন আহমেদকে দিয়েছিলাম। প্রায় 20 লক্ষ টাকা তার কাছে রাখা ছিল। ফেব্রুয়ারি মাস থেকে টাকা পাওয়া বন্ধ হয়ে গিয়েছে। বলা হয়েছিল অক্টোবরের 20 তারিখে টাকা ফেরত দেওয়া হবে। আমি টাকা চাইতে গেলে তহসিনের বাবা এবং ভাই আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। আমি পুলিশকে সমস্তটাই জানিয়েছি। শিলিগুড়ির হাকিমপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাতে ওই নার্সিংহোমের গ্রাউন্ড ফ্লোরের স্টোর রুম হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পাওয়া যায়। জনবহুল এলাকায় অবস্থিত নার্সিংহোমে আগুন দেখা দিতেই গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সবথেকে বেশি আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের রোগীদের আত্মীয় ও কর্মীরা। আগুন থেকে বাঁচতে ছুটোছুটি শুরু করে দেন সকলে। এর মাঝেই হাসপাতালের কর্মীরা দ্রুত রোগীদের বাইরে বের করে আনতে শুরু করেন। খবর পেয়ে শিলিগুড়ি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। এছাড়াও ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানার পুলিশ। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন লাগার কারণ সম্বন্ধে এখনো কিছু নির্দিষ্টভাবে জানা যায়। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন দমকলের এক আধিকারিক। ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাসুদেব ঘোষ বলেন, মনে হচ্ছে মিনিট 20 আগে আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। হাসপাতালের কর্মী ও স্থানীয় অনেকেই রোগীদের দ্রুত সরিয়ে নিতে চেষ্টা করেছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা সেদিকে নজর রাখছি। অন্যদিকে একেবারে জনবহুল এলাকার এই বেসরকারি হাসপাতালটিতে আগুন লাগায় আশেপাশের বহু মানুষ
বাড়ি ছেড়ে ভয়ে রাস্তায় নেমে আসেন। ফলে হাকিমপাড়া এলাকার বড় অংশ জুড়ে দেখা যায় যানজটের সমস্যা মেটাতে শিলিগুড়ি ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে এসে পৌঁছান। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অনুমান রাত 9:45 নাগাদ আগুন লেগেছিল, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্বন্ধে এখনো কিছু বলা সম্ভব নয়। গোটা বিষয়টি তদন্ত করে দেখতে হবে, যদিও এই বিষয়ে খবরে লেখা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আর বিলম্ব নয়, দ্রুত শেষ করতে হবে ভোটার তালিকা ম্যাপিং ও ম্যাচিং এর কাজ। রাজধানীতে দুদিনব্যাপী স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর নিয়ে সম্মেলন শেষ হলো বৃহস্পতিবার। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা এখানে হাজির হয়েছিলেন। এসআইআর নিয়ে তাদের সুস্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দেশের সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে দুদিনে যে বিশেষ সম্মেলন চলছিল, এদিনই তার শেষ দিন। সম্মেলনটি হয়েছে দিল্লি দ্বারকায় ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি এন্ড ইলেকশন ম্যানেজমেন্টে। এই সম্মেলনে দেশের সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা ছাড়াও দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত বা যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন। রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মিডিয়া সমন্বয়কারীরাও হাজির হয়েছেন। এই সম্মেলনে নেতৃত্ব দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের পক্ষে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। এছাড়া ছিলেন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশী। এদিন জ্ঞানেশ কুমার সৌজন্য সম্মেলনের সূচনা করেন। বিভিন্ন বিষয়ের আলোচনার পাশাপাশি মূল যে বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে তা হলো যেসব রাজ্যে ম্যাপিং এবং ম্যাচিং এর কাজ এখনো বাকি রয়েছে তা দ্রুত শেষ করে ফেলতে হবে। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী মাসের প্রথম দিকে সব কাজ মিটিয়ে ফেলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ইতিমধ্যে প্রায় 1000 বুথ স্তরের আধিকারিকদের সকজ করা হয়েছে। এখনো বুথ স্তরের আধিকারিকদের নিয়োগের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। বিএলও নিয়োগ সংক্রান্ত সমস্ত সমস্যা চলতি মাসে মিটিয়ে ফেলতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এবার যে কোনো দিন এসআইআর প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে। মহিলা চিকিৎসকের নিগ্রহের ঘটনায় শুক্রবার 5 ঘন্টার জন্য কর্মবিরতি করবে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন। চিকিৎসকের নিগ্রহের ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। মোট 11 দফা দাবিতে কর্মবিরতি করবেন চিকিৎসকেরা। এই ঘটনায় সকল উপযুক্তদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা, অভিযুক্ত ট্রাফিক পুলিশ হোমগার্ডকে স্থায়ীভাবে বরখাস্ত সহ একাধিক দাবি রয়েছে ডাক্তারদের। অ্যাসোসিয়েশন সূত্রের খবর, শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই প্রতীকী কর্মবিরতি চলবে। মেডিকেল কলেজের সিনিয়র প্রেসিডেন্ট ডক্টর অমৃতা ভট্টাচার্য বলেন, আমরা সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা শুক্রবার আউটডোর এবং এমার্জেন্সিতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত প্রতীকী কর্মবিরতি করছি, তবে ওপিডি এবং এমার্জেন্সি পরিষেবা চালু থাকবে। উলুবেড়িয়া সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি এই ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে যাতে সচেতনতা বৃদ্ধি পায়, সেই কারণে এই কর্মবিরতি বলে জানান ডাক্তাররা। অন্যদিকে ধৃত অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলালকে বরখাস্ত করা হয়েছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানান, ইতিমধ্যে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি অভিযুক্তদের দ্রুত ধরা হবে বলে জানান পুলিশ সুপার। বিভিন্ন সমরাস্ত্র ও আধুনিক সামরিক প্রযুক্তি কেনার প্রস্তাবে অনুমোদন দিল ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে বৃহস্পতিবার দিল্লিতে একটি বৈঠক হয়। সেখানেই প্রায় 69,000 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য উন্নত অস্ত্র সহায়তা সরঞ্জাম কিনে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নতি করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর জন্য কাউন্সিল নাগ মিসাইল সিস্টেম MK2, গ্রাউন্ড বেসড মিসাইল, ইলেকট্রনিক ইন্টেলিজেন্স সিস্টেম, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ক্রেন সহ হাই মোবিলিটি ভেহিকলস। ভারতীয় নৌবাহিনীর জন্য ল্যান্ডিং প্ল্যাটফর্ম, ডক, 30 মিলিমিটার নেভাল সারফেস গান, অ্যাডভান্স লাইটওয়েট টর্পিডো, ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম। নতুন প্রযুক্তির সামরিক সিস্টেমগুলির মধ্যে অ্যাডভান্স লাইটওয়েট টর্পেডো তৈরি করছে DRDO। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরিতে তৈরি করেছে এটি। এই প্রযুক্তি কনভেনশনাল পারমাণবিক এবং মিডজেট সাবমেরিনের আক্রমণ রুখতে সহায়তা করবে। সমুদ্রের নিচে দেশের সামরিক শক্তিকে অনেকটাই ত্বরান্বিত করবে এই প্রযুক্তি। বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার করা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। জানা গিয়েছে, ফ্লাইটে থাকাকালীন যাত্রীদের সঙ্গে পাওয়ার ব্যাংক থাকা ও তা ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে DGCA। দিমাপুরগামী ইন্ডিগোর একটি বিমানে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল, সেই ঘটনার পরই তারা এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে বলে জানা গিয়েছে। ইন্ডিগো সূত্রের খবর, গত রবিবার দিল্লি থেকে নাগাল্যান্ডের ডিমাপুরগামী ফ্লাইট 6E2107 সবে চাকা গড়াতে শুরু করেছে। ধীরে ধীরে বিমানটি রানওয়ের দিকে এগোচ্ছে। সেই সময় এক যাত্রীর সিটের পিছনের পকেটে থাকা একটি পাওয়ার ব্যাংক থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপরে তাতে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। বিমানগাড়ি কর্মীরা দ্রুত পদক্ষেপ নেওয়ায় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তবে দুর্ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি, বিমানেরও কোনো ক্ষতি হয়নি। DGCA কি ভাবছে? এই ঘটনার পরে DGCA নড়ে চড়ে বসে। লিথিয়াম ব্যাটারি চালিত ডিভাইসগুলির নিরাপত্তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছে। তারা খতিয়ে দেখছে বিমানে পাওয়ার ব্যাংক রাখা ব্যবহারের ক্ষেত্রে নিয়মে কোনো পরিবর্তন আনা যায় কিনা। সূত্রের খবর, DGCA বিমানের ভিতরে পাওয়ার ব্যাংকের ব্যবহার ও তাতে চার্জ দেওয়া বন্ধ করে দিতে পারে। আবার নিরাপত্তার খাতিরে পাওয়ার ব্যাংক বিমানে নিয়ে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ হতে পারে। পাওয়ার ব্যাংকে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে।
এই ধরনের পাওয়ার ব্যাংকগুলো অতিরিক্ত চার্জ হলে খুব গরম হয়ে যায়। এর ফলে অনেক সময়ই আগুন লাগার মতো ঘটনা ঘটে। বিশেষ করে যে পাওয়ার ব্যাংকগুলি সস্তা এবং নিম্নমানের হয়, সেইগুলি থেকে প্রায়শই এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, আর তা বিমানের জন্য যথেষ্ট বিপজ্জনক। বিশ্বজুড়ে বেশ কিছু বিমান সংস্থা ইতিমধ্যে লিথিয়াম ব্যাটারি নিয়ে কঠোর নিয়ম চালু করেছে। এমিরেটস এয়ারলাইন্স তাদের সমস্ত বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করেছে। যাত্রীরা শুধুমাত্র 100 ওয়াট আওয়ারের কম ক্ষমতা সম্পন্ন পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারেন, তবে যতক্ষণ বিমান মাঝ আকাশে থাকবে ততক্ষণ চার্জ দেওয়া বা ব্যবহার করা যাবে না। সিঙ্গাপুর এয়ারলাইন্সও মাঝ আকাশে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করেছে। খুব দ্রুতই ভারতের বিমান পাওয়ার ব্যাংক ব্যবহারের বিষয়ে নতুন নিয়ম ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।